Hello, good evening, ladies and gentlemen. Sorry we are being late by 30 minutes because of an emergency commitment. Now, today we are going to discuss abnormal sperm test, that is abnormal sperm report or semen report, what to do next. নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনোকোলজিস্ট এবং আইভিএফ বিশেষজ্ঞ। দুঃখিত, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজ আধ ঘন্টা দেরি হলো ফেসবুক লাইভ শুরু করার জন্য, কারণ একটি এমার্জেন্সিতে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেজন্য আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, শুক্রাণুর রিপোর্ট যদি অস্বাভাবিক হয় তাহলে তারপর কি করা হবে। প্রথমে জানতে হবে শুক্রাণু কিভাবে পরীক্ষা করা হয়। আপনারা জানেন যে বীর্যরস বা সিমেন পরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে। এবার কোথায় করা হবে? সব ল্যাবরেটরি পরীক্ষা করে, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ল্যাবরেটরি কিন্তু ঠিকভাবে যেভাবে পরীক্ষা করা উচিত, যেমন WHO 2010 অর্থাৎ 2010-এর নিয়মকানুন মেনে সেভাবে করে না। কাজে একমাত্র অথেন্টিক ল্যাবরেটরি যারা WHO 2010-এর নিয়মকানুন মেনে পরীক্ষা করছে, একমাত্র সেখান থেকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার আগে কি প্রিপারেশান দরকার? আমরা বলি 3 থেকে 7 দিন কোনো রকম সেক্সুয়াল সম্পর্ক থেকে বিরত থাকা, হস্তমৈথুন না করা বা ইন্টারকোর্স না করা। কারণ 3 দিনের কম, 2 দিনের কম বা 7 দিনের বেশি হলে দুটো ক্ষেত্রেই কিন্তু রিপোর্ট অস্বাভাবিক আসবে। অনেক সময় দেখা যায় কেউ 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে করছেন, তাহলে কিন্তু রিপোর্ট ফলসলি অস্বাভাবিক আসবে। অর্থাৎ আপনার হয়তো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু তাহলেও কিন্তু রিপোর্ট অস্বাভাবিক আসতে পারে। অর্থাৎ এটাই শুধু আননেসেসারি ট্রিটমেন্ট হবে। কাজেই শুক্রাণু রিপোর্ট কিন্তু ভালো ল্যাব থেকে করতে হবে এবং এই প্রিপারেশান নিয়ে করা দরকার। এবার অনেকেই বলেন যে শুক্রাণু রিপোর্ট অর্থাৎ যে বীর্য কালেকশন করা অর্থাৎ শুক্রাণু সংগ্রহ করার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। মনে রাখবেন, বিশেষ করে আপনি যদি প্রথমবার ল্যাবরেটরিতে গিয়ে এরকম শুক্রাণু সংগ্রহ করেন, অনেক ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন অনেকে হন। বিব্রত বোধ হয় অনেক সময় অপরিচিত পরিবেশে। কিন্তু মনে রাখতে হবে, প্রায় সবাই কিন্তু এভাবে চেষ্টা করছেন। কাজেই রিল্যাক্স থাকবেন। রিল্যাক্স থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাজটা সহজ হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে ইরেকশানের প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি রিল্যাক্স আছেন তো আপনার শক্ত হচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলুন, কিছু ওষুধ দেওয়া হয় যাতে শক্ত হতে সাহায্য করতে পারে। তাতেও যদি না হয়, শক্ত হওয়ার পরে যদি দেখা যায় ইজাকুলেশন বা ডিসচার্জ হচ্ছে না, তাহলে আপনি ভাইব্রে ইজাকুলেটর বলে একটি মেশিন আছে। এটি খুব ছোট ধরনের একটা মেশিন, যেটা পেনিসে লাগানো যায়। লাগালে অনেক সময় ভাইব্রেশন হয়ে ইজাকুলেশন বা ডিসচার্জ হয়, সেটা করা যেতে পারে। ল্যাবরেটরিতে করাটাই আমরা বলি প্রেফারেবল, কিন্তু কারো কারো মনে হয় যে ল্যাবরেটরিতে অসুবিধা হচ্ছে, তো এমন ল্যাবরেটরিতে করবেন। কারণ বেশিরভাগ ল্যাবরেটরিতে করা হয় যেখানে কিন্তু বাথরুম দেওয়া হয়। খুব কম সংখ্যক ভালো ল্যাবরেটরি আছে যেখানে কিন্তু বেডরুমও রাখা হয় এবং যেখানে আপনি আপনার পার্টনারকে বা আপনার মিসেসকে নিয়ে যেতে পারেন, সেরকম রুম দেওয়া হয়। সেরকম ল্যাবে করাটা বেটার। যদি তাতে না হয় বাড়ি থেকে করতে পারেন, কিন্তু বাড়ি থেকে নিয়ম বাড়ি থেকে কালেক্ট করার আধ ঘন্টার মধ্যে ল্যাবরেটরিতে পৌঁছতে হবে। এটা যদি এনশিওর করতে পারেন তাহলে করতে পারেন। অনেকে বলেন যে, আগে হয়তো সংকোচে বলেনি, কিন্তু অনেকে বলেন যে তারা ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন করতে পারেন না। মনে রাখতে হবে, সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। ইভেন সেক্ষেত্রেও কিন্তু স্পাম সংগ্রহ করা যায়। আপনি কয়টাস ইন্টারাপ্টাস অর্থাৎ বিশেষ ধরনের কন্ডোম বা নন টক্সিক কন্ডোমের মাধ্যমে সহবাস করে কালেক্ট করতে পারেন। আর যদি দেখা যায় স্পাম কালেক্ট করতে অসুবিধে হচ্ছে, তাহলে আমরা কিন্তু সেই স্পাম ফ্রিজ করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে আপনার যেন এই সমস্যা ফেস করতে না হয়। দুর্ভাগ্যবশত কিছু কিছু মানুষ আছে যাদের দেখা যায় যে যারা ইজাকুলেশন কোনোভাবেই করতে পারছেন না, অর্থাৎ তাদের সহবাসের সময়ও কোনো বীর্যপাত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কখনো কখনো ইউরিন টেস্ট করি, কারণ ইউরিন থেকে কখনো কখনো স্পাম কালেক্ট করা যায়, কারণ রেট্রোগ্রেড ইজাকুলেশন বলে একটি সমস্যা আছে, সেক্ষেত্রে করা যেতে পারে। আর তাতে না হলে ফাইনাল আমরা টেসা বা টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশন অর্থাৎ অন্ডকোষে সূঁচ ফুটিয়ে সেখান থেকে আমরা স্পাম সংগ্রহ করতে পারি। So, how to collect the sperm? Remember, please get relaxed, because particularly if this is the first time you are going to the lab for collection of sperm, it may be embarrassing to you. But remember, most of the men are doing it, so it's not very difficult. If you get relaxed, half of the job is done. Sometimes even after relaxation, you may feel problem in erection. Your penis is not getting hard. In that case, you please talk to your doctor. Your doctor may give some medicine which will help you to achieve erection. Sometimes even after erection you cannot have ejaculation, that is, you cannot discharge semen. In that case, there is a machine called vibro ejaculator, which is available in our center and in many centers, which is a small device. You can hold it in front of your penis and it will help in ejaculation. Ideal is to collect in the laboratory. Unfortunately, majority of the laboratories are advising you to collect it in the bathroom, which is sometimes embarrassing and difficult for you. But few good laboratories will be providing you bedroom where you can bring your partner also. But even that you cannot collect the sperm in the laboratory, you can collect it at home, but in that case you have to reach the laboratory within 30 minutes of collection. But there are some men
who feel sometimes ashamed to disclose to the doctor that they don't know how to do masturbation, that is, they're not habituated to masturbation. What to do in that case? Don't get panic. You still can collect semen by using special technique called coitus interruptus, using a special condom called non-toxic condom. And if you have difficulty in semen collection, we can freeze the semen for future use so that you don't have to face this difficulty or embarrassment later on. But there are some men who find difficulty in ejaculation even during intercourse. Even then we can collect sperm. How? Sometimes from urine we can collect the sperm, because some of these men are having this condition called retrograde ejaculation. And sometimes we can collect the sperm from your testicle, that is from your scrotum, by using a special needle called a testicular sperm aspiration, that is, we can collect the semen from your sperm, from your scrotum. Now what to see in the report? We see mainly three things: the count, motility and morphology. That অর্থাৎ আমরা শুক্রাণু রিপোর্টে তিনটে জিনিস দেখি: সংখ্যা কতটা, কাউন্ট, মোটিলিটি অর্থাৎ চলাফেরা করার ক্ষমতা, এবং মরফোলজি অর্থাৎ শুক্রাণুর যে আকৃতি, সেখানে কোনো সমস্যা কিছু আছে কিনা সেই জিনিসগুলো দেখা হয়। এবারে মনে রাখতে হবে, একটা রিপোর্টই যদি অ্যাবনর্মাল থাকে তার মানে এই নয় যে আপনার শুক্রাণুর রিপোর্ট সবসময় অ্যাবনর্মাল আসবে। মাইকটা ডিস্টার্ব করছে, আই থিঙ্ক উই উইল লিভ ইট হিয়ার। Sorry, our microphone is disturbing. I think you still can hear me. Now sometimes what we see in the report, that is the motility, morphology, account. But remember, if a single report is abnormal, that does not mean a serious problem, because sperm production takes 3 months of time. That's why the testicle in men are situated outside the body in the scrotum. Suppose 3 months ago you had fever, you used very tight undergarment. In that case, today the semen report may be abnormal. So nothing to worry if a single report is abnormal. অনেক সময় অনেকে ভয় পান যে একটা রিপোর্ট অ্যাবনর্মাল কী হবে, আমি কি বাবা হতে পারবো কিনা। মনে রাখতে হবে, একটা রিপোর্ট অ্যাবনর্মাল হলে কিন্তু গুরুতর কিছু নয়, কারণ মনে রাখতে হবে সিমেন্ট অর্থাৎ শুক্রাণু তৈরিতে কিন্তু 3 মাস সময় লাগে। কাজে শুধুমাত্র প্রথম একটা রিপোর্ট যদি অ্যাবনর্মাল থাকে তাহলেই ভয় পাওয়ার কিছু নেই, কারণ শুক্রাণু তৈরিতে 3 মাস সময় লাগে, এবং সেজন্য যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু শুক্রাণু তৈরিতে বাধা পায়, যে কারণে কিন্তু পুরুষের শুক্রাশয় কিন্তু অন্ডকোষের মধ্যে অর্থাৎ শরীরের বাইরে থাকে। 3 মাস আগে ধরুন আপনার খুব জ্বর হয়েছিল, বা আপনার ধরুন খুব আপনি টাইট আন্ডারগার্মেন্ট পরেছেন, তাহলে কিন্তু আজকে কিন্তু শুক্রাণুর রিপোর্ট কিন্তু খারাপ আসতেই পারে। এবার দেখা যাক এই রিপোর্ট অ্যাবনর্মাল হলে কী করা হবে। আমাদের দেখতে হবে কতটা অ্যাবনর্মাল, সামান্য অ্যাবনর্মাল নাকি গুরুতর অ্যাবনর্মাল বা অ্যাজোস্পার্মিয়া। সামান্য অ্যাবনর্মাল হলে আমাদের কারণ কিছু থাকতে পারে, যেমন লাইফস্টাইল চেঞ্জেস, স্মোকিং বা এরকম কিছু। আমরা সাধারণত সামান্য অ্যাবনর্মাল থাকলে কারণ খুঁজে দেখার জন্য আমরা খুব একটা পরীক্ষা নিরীক্ষা করি না। আমরা তাদের দু ধরনের অ্যাডভাইস দিই। একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, মানে কি সিগারেট, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা, ফাস্টফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, শাকসবজি, ফলমূল এগুলো বিশেষ করে লেবু জাতীয় খাবার বেশি খাওয়া, টাইট আন্ডারগার্মেন্ট অ্যাভয়েড করা, অনেকক্ষণ ধরে গাড়ি চালানো, অনেকক্ষণ বসে থাকা এগুলো অ্যাভয়েড করা, বিশেষ করে বাইক চালানো অনেকক্ষণ ধরে সেগুলো অ্যাভয়েড করা। তার সাথে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ দিই। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে অর্থাৎ এক ধরনের ভিটামিন বা মিনারেল যেগুলো শাকসবজিতে থাকে, স্পেশাল ধরনের ভিটামিন যেগুলো স্পার্মের ভিটামিন, সেগুলো 3 মাস দেওয়া হয়। 3 মাস পরে আমরা রিপিট করতে বলি। রিপিট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে 3 মাস পরে নিজে থেকে ঠিক হয়ে গেছে। কাজে এই ক্ষেত্রে কী ট্রিটমেন্ট করা হবে মনে রাখবেন, শুক্রাণুর রিপোর্ট অ্যাবনর্মালে আমরা কিন্তু শুক্রাণুকে ট্রিটমেন্ট করি না, আমরা একজন পেশেন্টকে অর্থাৎ একজন দম্পতিকে ট্রিটমেন্ট করি। কাজেই আপনার ধরুন একটা শুক্রাণু রিপোর্ট সামান্য অ্যাবনর্মাল, তাহলে কী ট্রিটমেন্ট করা হবে ডিপেন্ড করছে অনেক কিছুর ওপর। আপনার বয়স, কতদিন ট্রাই করছেন, কতবার শুক্রাণুর রিপোর্ট অ্যাবনর্মাল আছে, আপনার ওয়াইফের ওভারি এবং টিউব ঠিক আছে কিনা, ওনার বয়স কত, এগুলোর ওপরে। কাজে একটা রিপোর্টের ওপরেই কিন্তু আমরা বলতে পারি না যে কী ট্রিটমেন্ট করা হবে বা আপনার সন্তান হবে কিনা। Sometimes what happens, the report is mildly abnormal. The reason may be some lifestyle factors like smoking. In that case, usually we don't advise extensive tests, like some test is usually not required. In that case, what we advise firstly is lifestyle changes. That is changing some habits, like you should avoid fast food, junk food, stop smoking,
reduce the alcohol intake, take plenty of vegetables and fruits, green vegetables and fruits, avoid tight underwear, the V type underwear, boxer type of underwear is better. You should avoid prolonged driving and prolonged sitting, using laptop continuously, or using mobile phone in your the pocket of your trousers. In that case, we give some medicine, which is not actually medicine, but it's a special type of vitamin and mineral called antioxidant, which are present normally in fruits and vegetables. These vitamins are specific for sperms, that is, we can call sperm friendly vitamins. We advise to take it for 3 months, and after 3 months it's necessary to repeat the test to see whether you have any improvement or not. But in this case, what treatment will you do depends on other factors, because remember, we are not going to treat only the sperm, we are going to treat the couple, because we have to give you pregnancy. Our aim is not just to improve the sperm count, our aim is to give you pregnancy. So the treatment depends on how long you have been trying for pregnancy, how many times you have done semen analysis and it was found abnormal, and the condition of the tubes and ovaries of your wife and the age of your wife. In that case, we can decide. Okay, so single semen analysis report does not determine what treatment you require or whether you can have baby or not. But the second problem is severely abnormal or azoospermia. Severely abnormal is very low sperm count or very low motility, or there is no sperm. In that case, we advise to repeat the test as early as possible, because in that case we need to intervene, and there are some cases where we can find out some cause, which we can treat. Now, what are the causes? Basically 3 types of causes. Number one cause is very uncommon, but the men who are having this cause are lucky, because in that case only medicine can help you to improve your sperm count. That is pituitary gland problem. You know, there is a gland in the brain called pituitary gland which secretes some hormone. If that gland is defective, then some hormones cannot act on your testicles, so the testicles will stop working. This is number one. Number two is some testicular cause, that is, your testicles are not working. Why? It may be some genetic factors like some Klinefelter syndrome or a genetic factor. Diabetes is a very common problem, because sometimes we see the men who don't know that they are diabetic, but they had previously absolutely normal sperm count. Now when they came to us, we found that the sperm count is 0. So they had, after previously sperm count was okay, now we find that the sperm count is 0. Now after investigation we find that they are diabetic. So diabetes is one of the important reasons. Another reason is that if you have undescended testes, that is, if the testicles are not in the scrotum from birth, if you have any surgery like hernia surgery, if you have varicocele, that is, the veins of your testicles, the vein lying above your testicles are dilated, particularly happens in traffic and teachers who are used to have prolonged standing. If you do excessive smoking or alcohol, you have a prolonged sitting, if you receive some radiotherapy, cancer, chemotherapy, etc., or if you have mumps orchitis, that is, you have mumps. You know, mumps is a viral disease where you have swelling in your cheek, that is parotid gland. At the same time, your testicles may be infected. Sometimes tuberculosis may lead to problem in the testicle. So we told about 2 causes. One is pituitary cause, second is testicular cause. The third cause is block. The testicles are functioning, that is, sperms are produced in enough quantity, but it cannot come in semen because of block in the sperm conducting passage. One reason may be some genetic disease called cystic fibrosis. Fortunately, this is not very common in India or South Asian countries. It is very common in the Caucasian countries, although it can happen sometimes. You may have some block since birth because your some organs are not developing properly, or you had hernia surgery also for which you had some injury, or you had some infection like tuberculosis or sexually transmitted infection. So what you need? First of all, you require a physical examination. We see the man physically, we see the testicles and other genital organs, see the size of the testicles and any tumor or not, or any other diseases like varicocele. We check the blood to see some hormones like testosterone, FSH, LH, and blood sugar. Sometimes we check a special hormone called estradiol. We sometimes, particularly if we suspect some obstruction, we advise some ultrasound after scrotum, that is the sac in which your testicles lie. And sometimes we may advise some special type of ultrasound called Thurs rectal ultrasound, where ultrasound is put in your anus, in your rectum, and we see the prostate gland by Thurs.
and depending on the cause we may advise some genetic testing like karyotyping, Y chromosome microdeletion, and in some cases if we suspect some special type of obstruction we may advise some special testing for cystic fibrosis. So these are the tests we usually do. তাহলে যেটা আমাদের জানতে হবে, যদি দেখা যায় যে সিমেনের রিপোর্ট ভীষণভাবে অ্যাবনর্মাল আছে, অর্থাৎ ভীষণ কম মোটিলিটি বা কাউন্ট আছে, অথবা আপনার অ্যাজোস্পার্মি অর্থাৎ স্পার্ম একদম নেই, তাহলে কি করতে হবে? প্রথম কথা যেটা করতে বলি আমরা, যত তাড়াতাড়ি সম্ভব সিমেন ভালো ল্যাবরেটরি থেকে আবার রিপিট করান। তাতেও যদি অ্যাজোস্পার্মি আসে আমাদের কারণ দেখতে হবে। মূলত 3টে কারণে হয়। 1 নাম্বার হচ্ছে পিটুইটারির সমস্যা, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা। আপনারা জানেন যে পিটুইটারি গ্ল্যান্ড আমাদের ব্রেনের মধ্যে একটি গ্ল্যান্ড যেখান থেকে হরমোন বেরোয়। পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমের জন্য যাদের স্পার্মের সমস্যা আছে আমরা বলবো তারা লাকি, কারণ তাদের ক্ষেত্রে একমাত্র ওষুধ দিয়ে খুব ভালো ট্রিটমেন্ট করা যায়, অন্য কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। পিটুইটারি গ্ল্যান্ড হরমোন ঠিকমতো সিক্রেট করতে না পারলে সমস্যা হতে পারে। 2 নম্বর হতে পারে আপনার অন্ডকোষে যে শুক্রাশয় আছে সেটা ঠিকমতো কাজ করছে না, হতে পারে জন্মগত কোনো ডিফেক্ট, জেনেটিক কোনো প্রবলেম যেমন ক্লাইনেফেল্টার সিনড্রোম। আপনার হয়তো আগে মাম্পস হয়েছিল, অর্থাৎ মাম্পস জানেন একটি ভাইরাস ঘটিত রোগ যেখানে গাল ফুলে যায়, তার সাথে অন্ডকোষে ব্যথা এবং ফুলে যাওয়া হয়, তার থেকে হতে পারে। ভেরিকোসিল অর্থাৎ শুক্রাশয়ের ওপরের যে শিরা সেগুলো ফুলে যায়, পার্টিকুলারলি যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন যেমন ট্রাফিক পুলিশ বা যারা টিচার তাদের ক্ষেত্রে হতে পারে। আগে যদি আপনি ক্যান্সার কেমোথেরাপি নিয়ে থাকেন তাহলে হতে পারে, বা রেডিয়েশন নিয়ে থাকেন, হার্নিয়া সার্জারির পরে হয়ে থাকে। আরেকটি খুব কমন ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, কারণ আমরা অনেক সময় কিছু ভদ্রলোককে পেয়েছি যাদের আগে স্পার্ম কাউন্ট নর্মাল ছিল, আমাদের কাছে যখন এসেছেন তখন আমরা দেখেছি 0, ব্লাড সুগার টেস্ট করে দেখা গেছে খুব হাই, অর্থাৎ এদের ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা বললাম পিটুইটারির সমস্যা, একটা বললাম অন্ডকোষের অর্থাৎ শুক্রাশয়ের সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার শুক্রাশয় কাজ করছে, স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু বেরোচ্ছে না, অর্থাৎ ব্লক আছে। কারণ হতে পারে কোনো জেনেটিক সমস্যা, যেমন সিস্টিক ফাইব্রোসিস বলে একটি জেনেটিক সমস্যা থাকে, যদিও এটা আমাদের দেশে অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রিতে খুব কমন নয়, ককেশিয়ানদের কমন, কিন্তু তাও কখনো কখনো হতে পারে। টিউবারকুলোসিস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলে ব্লক হতে পারে, জন্মগতভাবে ব্লক হতে পারে, আগে হার্নিয়া সার্জারি হয়েছে তার কারণে ব্লক হতে পারে। অর্থাৎ এই 3টি কারণ, পিটুইটারি গ্ল্যান্ড, শুক্রাশয়ের সমস্যা এবং কোনো ব্লক। এবার যদি দেখা যায় এই ধরনের শুক্রাণু মানে ভীষণভাবে অস্বাভাবিক রিপোর্ট, তাহলে কি করা হয়? প্রথম যেটা আমরা করি ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করে দেখা হয় আপনার যৌনাঙ্গ এবং বিশেষ করে শুক্রাশয়ের সাইজ অর্থাৎ আকার আকৃতি এবং অন্য কোনো সমস্যা ভেরিকোসিল বা কোনো টিউমার আছে কিনা দেখা হয়। ব্লাড টেস্ট করা হয় কিছু হরমোনের জন্য, যেমন FSH, LH, টেস্টোস্টেরন, ইস্ট্রাডিয়াল বলে একটি হরমোন, তার চেক করা হয়, ব্লাড সুগার চেক করা হয়। যদি আমরা পার্টিকুলারলি অবস্ট্রাকশন সাসপেক্ট করি আমরা কিছু আলট্রাসাউন্ড করতে বলি, যেমন USG স্ক্রোটাম অর্থাৎ অন্ডকোষের আলট্রাসাউন্ড। আরেকটা স্পেশাল ধরনের আলট্রাসাউন্ড করা হয় প্রস্টেট গ্ল্যান্ড দেখার জন্য, যেটা হচ্ছে ট্রাস বা ট্রান্সরেক্টাল আলট্রাসাউন্ড, যেখানে আপনার মলদ্বারের মধ্যে আলট্রাসাউন্ড প্রোব ঢুকিয়ে অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড দেখা হয়। তারপর কী ধরনের সমস্যা তার উপর ডিপেন্ড করে আমরা জেনেটিক টেস্ট করতে পারি, যেমন ক্যারিওটাইপিং বা Y ক্রোমোজোম মাইক্রোডিলেশন, কারণ এর উদ্দেশ্য হচ্ছে আপনার পরবর্তী জেনারেশনে যেন এই সমস্যা না হয়। আর যদি অবস্ট্রাকশন, বিশেষ ধরনের অবস্ট্রাকশন আমরা সাসপেক্ট করি তাহলে আমরা কখনো কখনো সিস্টিক ফাইব্রোসিসের জন্য টেস্ট করতে বলি। এবারে আরেকটা বিশেষ ধরনের টেস্ট করা হয় শুধুমাত্র তাদের ক্ষেত্রে যাদের অ্যাজোস্পার্মি অর্থাৎ শুক্রাণু একদম শূন্য। তাদের ক্ষেত্রে প্রথমে আমরা যা বললাম শারীরিক পরীক্ষা, হরমোনাল পরীক্ষা, কখনো কখনো আলট্রাসাউন্ড, জেনেটিক টেস্ট, এগুলো করে আমরা যেটা করি ট্রায়াল টেস্ট, অর্থাৎ আমরা অন্ডকোষে সূঁচ ঢুকিয়ে বা ছোট করে কেটে আমরা দেখি যে শুক্রাণু আছে কিনা। এটা এক ধরনের বিশেষ ধরনের অপারেশন, কিন্তু অপারেশন মানেই ভাবতে হবে না যে 10 দিন ভর্তি থাকতে হবে, জাস্ট ছোট অপারেশন, 2-3 ঘন্টার পরেই আপনি বাড়ি চলে যেতে পারেন। এখানে দেখা হয় যে শুক্রাণু আছে কিনা, যদি শুক্রাণু থাকে সেটা আমরা পরবর্তীকালে ফ্রিজ করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে আপনার স্ত্রীর থেকে এগ নিয়ে আপনার এই শুক্রাণু নিয়ে IVF করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু FNAC করা উচিত নয়, কারণ FNAC কিন্তু এই কথাটা বলতে পারে না যে আপনার শুক্রাণু কতটা ভালো বা খারাপ এবং শুক্রাণু মোটাইল কিনা অর্থাৎ চলাফেরা করার ক্ষমতা আছে কিনা। অর্থাৎ যদি অ্যাজোস্পার্মিয়া থাকে FNAC করাবেন না, ট্রায়াল টেসা বলে বিশেষ ধরনের যে পরীক্ষা বললাম সেটা করতে হবে। আচ্ছা, এবার যেটা আমরা বললাম যে বিশেষ ধরনের আরেকটি পরীক্ষা করা হয় যেটা একমাত্র অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ যাদের শুক্রাণু নেই তাদের ক্ষেত্রেই করা হয়, সেটা হচ্ছে ট্রায়াল টেসা। মানে কি, আগে আমরা আপনার শারীরিক পরীক্ষা, ব্লাড টেস্ট, আলট্রাসাউন্ড এবং কিছু জেনেটিক টেস্ট করে দেখি, তারপর আমরা দেখি আপনার শুক্রাশয়ে শুক্রাণু আছে কিনা। এটার জন্য বিশেষ ধরনের অপারেশন যাকে বলা হয় টেসা, ট্রায়াল টেসা, অর্থাৎ শুক্রাশয় সূঁচ ঢুকিয়ে অথবা ছোট করে কেটে দেখা হয় শুক্রাণু আছে কিনা, এটা অজ্ঞান করে করা হয়। তো অপারেশন মানে কিন্তু আপনাকে অনেকদিন ভর্তি থাকতে হবে এরকম কিছু নয়, কাজে আপনি কিন্তু 2-3 ঘন্টা পরে বাড়ি চলে যেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে আমরা ট্রায়াল টেসা করি, FNAC নয়। Sometimes if you have azoospermia, that is your sperm results are
severely abnormal. In that case, we need to find out whether your testicles are producing sperms or not. In that case, we do some special type of operation called TESA or trial TESA. But please don't do FNAC, because FNAC cannot tell whether your sperms in the testicles are motile or immotile. And moreover, during FNAC, we cannot freeze your sperm. During trial TESA, if we get the sperm, we can tell about the quality of the sperm, and we can preserve the sperm for future use, so that you can have IVF using your wife's eggs and your own sperm. It's a small type of operation, but don't worry, you don't have to be admitted in the hospital for that. You can go home within 2 to 3 hours. So what's the treatment if the semen report is severely abnormal? First of all, please remember antioxidants we give, but majority of the men are insisting us, please give medicine, please give medicine, please give medicine. What happens? If you continue to take medicine years after years, it indirectly can harm you. Directly it cannot harm you, it cannot reduce your sperm. But how? Suppose you are not doing any treatment. So today maybe your sperm count is 5 million. After 6 months, you may have 0 sperm count. So if you continue to take medicine without any active treatment, it will actually harm you. You can take medicine, but at the same time, you should not delay any treatment. So we advise that if you have taken medicine for 3 months and the sperm condition has not improved, please do some treatment. What type of treatment? Some medicines, as I've said, antioxidant we give, but it often does not work if the problem is severe. Hormonal treatment are useful only when your pituitary gland is defective. We can give gonadotropin injection, and it can act dramatically. Within 3 to 6 months, you have normal semen analysis, so you don't require IUI or IVF or anything. So in that case, we can give hormonal treatment, but in some other cases where we do not find any cause, we can give some hormonal treatment like clomiphene citrate or some HCG injections, but we don't know whether they are actually effective or not. We counsel the men and give this treatment. We call empirical treatment, because they are not going to harm you, but we don't know whether this will be beneficial. If your testosterone estradiol ratio is abnormal, in that case, one medicine called letrozole or anastrozole, this type of medicine can help you very much. After 3 months, we have to repeat the blood test. And please don't take testosterone injection even if your testosterone is low, because testosterone, you may feel very well because your sexual problem may improve if you take testosterone, but testosterone will suppress the sperm count. Your sperm count will become totally 0. So please don't take testosterone. And of course, if you have blood sugar, it needs to be controlled. But in most of the cases, you need definitive treatment like IUI, IVF or ICSI. Okay. Like it depends on other factors like your wife's age, duration of trying, the condition of your wife's tubes and ovaries. IUI can be done if the problem is mild to moderate. What is IUI? Your wife will be given some injection or medicine to help her eggs to grow. If eggs grow, then we ask you to give the semen, we process the semen and put it inside your wife's uterus. IUI is successful only when the sperm problem is mild to moderate. In severe problem, IUI cannot be done using husband semen. In that case, IUI should be done only using donor semen. So if the problem is severe, in that case, only option is IVF or ICSI, special type of IVF. Okay. So remember, the success rate of IUI is hardly 15 to 20%. That is, if 100 women are undergoing IUI, 15 to 20 can conceive in 1 month, and that also depends on the age and the sperm count. On the other hand, IVF, what is IVF? We give your injections, some injection we give to your wife and help her to grow her eggs. Then we collect the eggs from her ovaries. Then we collect the sperm from your body, either from semen if you have not some sperm in your semen, or we sometimes do TESA, that is testicular sperm aspiration, collect the semen with the help of some needle, as I have said, from your testicles, and we fertilize the eggs with the sperm in the laboratory, and we form the embryo, and then we transfer the embryo inside your wife's uterus. ICSI, ICSI, that is intracytoplasmic sperm injection, is a special type of IVF where we directly inject the sperm inside your wife's eggs. Remember, IVF and ICSI are almost same procedure, but it's costly and the success rate is 40 to 50%. Okay. তাহলে আমরা যেটা আলোচনা করছি, অর্থাৎ যদি সিভিয়ার প্রবলেম থাকে, অর্থাৎ গুরুতর সমস্যা থাকে, তাহলে কি করা হয়? অ্যান্টিঅক্সিডেন্ট দিই, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট দিলে খুব ভালো কাজ হবে এমন নয়। বেশিরভাগ মানুষেরা আমাদের কাছে রিকোয়েস্ট করেন, ডাক্তারবাবু ওষুধ দিন। অনেকে দেখি বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছে।
ওষুধ খেলে ডিরেক্ট ক্ষতি কিছু নেই, অর্থাৎ ওষুধ আপনার স্পাম কাউন্ট কমাবে না, কিন্তু অসুবিধাটা কী হবে, আজকে ধরুন আপনার স্পাম কাউন্ট 5 মিলিয়ন আছে, 6 মাস পরে আপনি ওষুধ খেতে থাকছেন অথচ কোনো ট্রিটমেন্ট করছেন না, স্পাম কাউন্ট 0 হয়ে যাবে, এরকম আমরা প্রায়ই পাই। কাজে আপনি ওষুধ নিতে পারেন, কিন্তু ওষুধের সাথে কোনো না কোনো ট্রিটমেন্ট করতে হবে। কাজেই 3 মাসের বেশি যদি ওষুধ দিয়ে দেখা যায় কাজ হচ্ছে না, তাহলে কিছু না কিছু ট্রিটমেন্ট করতে হবে। এবার ট্রিটমেন্ট কি? হরমোনাল ট্রিটমেন্ট, গোনাডোট্রফিন ইনজেকশন একমাত্র ভালো কাজ করে যাদের পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, এত ভালো কাজ করে যে 3 থেকে 6 মাসের মধ্যে স্পাম কাউন্ট পুরো নর্মাল হতে পারে এবং আপনার আইওআই আইভিএফ অন্য কোনো কিছু লাগবে না, স্বাভাবিকভাবে আপনি বাবা হতে পারেন। আর যদি সব নর্মাল থাকে, কখনো কখনো আমরা ক্লোমিফিন বা এইচসিজি ইনজেকশন দিয়ে থাকি, ক্লোমিফিন ট্যাবলেট বা এইচসিজি ইনজেকশন, কিন্তু এটাকে বলা হয় এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা পেশেন্টকে বলি আন্দাজে দিচ্ছি, এতে ক্ষতি কিছু হবে না, কিন্তু লাভ কতটা হবে আমরা জানি না, আপনি নিয়ে দেখতে পারেন, যদি কিছু লাভ হয়। ব্লাড সুগার অবশ্যই কন্ট্রোল করতে হবে, আর যদি দেখা যায় আপনার ব্লাডে টেস্টোস্টেরন এবং ইস্ট্রাডিওলের তারতম্য আছে, তাহলে আমরা লেট্রোজল বা এনাস্ট্রোজল জাতীয় ওষুধ দিতে পারি, কারণ এটা কিন্তু এক্ষেত্রে ভালো কাজ করে যদি রিপোর্ট অ্যাবনর্মাল থাকে। কিন্তু মনে রাখবেন দয়া করে কখনো টেস্টোস্টেরন ইনজেকশন নেবেন না, যদি আপনার টেস্টোস্টেরন কম থাকে তাহলেও, কারণ টেস্টোস্টেরন নিলে আপনি হয়তো ভালো ফিল করবেন, কারণ আপনার সেক্সুয়াল সমস্যা ইমপ্রুভ হবে, কিন্তু স্পাম কাউন্ট আরও কমে যাবে, 0 হয়ে যাবে, কারণ টেস্টোস্টেরন নেবেন না। এবার আমরা যে বললাম বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হয়, কী ট্রিটমেন্ট? বেশিরভাগ ক্ষেত্রে যা ট্রিটমেন্ট দরকার সেটা হচ্ছে আইইউআই, আইভিএফ বা ইক্সি। আচ্ছা, আইইউআই কি? আপনার স্পাম নেওয়া হলো, প্রসেস করা হলো, তারপর আপনার ওয়াইফের ইউটেরাসের ভেতরে দেওয়া হলো, তার আগে আপনার ওয়াইফকে বেশ কিছু ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে ওনার ডিম বড় করা হবে, যখন ডিম বড় করা হবে তখন আমরা আপনাকে স্পাম দিতে বলবো, আপনার স্পামটা প্রসেস করে ভেতরে দেওয়া হবে। আইইউআই এর সাকসেস রেট 15 to 20%, অর্থাৎ 100 জনের করলে খুব বেশি হলে 15 থেকে 20 জনের একবারে প্রেগনেন্সি আসতে পারে। এটা অবশ্যই খরচ কম, কিন্তু সাকসেস হবে কিনা ডিপেন্ড করছে সাকসেস হবে কিনা ডিপেন্ড করছে ওয়াইফের বয়স এবং আপনার স্পাম কাউন্ট এক্স্যাক্টলি কীরকম আছে। কিন্তু এক্ষেত্রে যদি স্পাম কাউন্ট খুব খারাপ থাকে তাহলে আপনার স্পাম অর্থাৎ হাজব্যান্ডের স্পাম দিয়ে আইইউআই করা যাবে না, একমাত্র আইভিএফ করতে হবে হাজব্যান্ডের স্পাম দিয়ে, আর না হলে ডোনার স্পাম দিয়ে আইইউআই করা যায়। আইভিএফ কি? আপনার স্ত্রীকে ইঞ্জেকশন দিয়ে ডিম বড় করা হলো, তারপর আপনার থেকে শুক্রাণু নেওয়া হলো, যদি আপনার বীর্যে সামান্য শুক্রাণু থাকে সেটা নেওয়া যায়, আর যদি একদমই না থাকে তাহলে আপনার অন্ডকোষ থেকে কেটে ওই যে বললাম টেসা পদ্ধতি যেটা আলোচনা করলাম তার মাধ্যমে শুক্রাণু নেওয়া যেতে পারে। ল্যাবরেটরিতে ডিম্বাণু এবং শুক্রাণু ফার্টিলাইজেশন অর্থাৎ মিলন ঘটিয়ে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়, তারপর ভ্রূণটা আপনার স্ত্রীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটা বিশেষ এক ধরনের আইভিএফ, অর্থাৎ আইভিএফ এবং ইক্সি মূলত একই ধরনের পদ্ধতি, কিন্তু ইক্সিতে যেটা করা হয় স্পামগুলোকে দেখে একদম এগের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে আইভিএফ এবং ইক্সি যথেষ্ট খরচ সাপেক্ষ প্রক্রিয়া, 100 জনের করলে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে, কিন্তু খুব যদি রিপোর্ট খারাপ থাকে তাহলে কিন্তু আইইউআই করা যাবে না, আইভিএফ করতে হবে। এবার যেটা আমরা বলবো যে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণু একদম নেই তাহলে কি ট্রিটমেন্ট? একটা তো বললাম আগে ট্রায়াল টেসা করে দেখতে হবে, বা কখনো ছোট করে কেটে যাকে টিসি বলে দেখতে হবে স্পাম আছে কিনা, স্পাম থাকলে সেটা ফ্রিজ করে রাখি আমরা, যখন আইভিএফ করা হয় তখন আমরা দেখি ফ্রিজ করা স্পাম ভালো আছে কিনা, ভালো থাকলে সেটা ইউজ করি, না হলে আরেকবার আপনার থেকে স্পাম সংগ্রহ করা যেতে পারে। আর এক্ষেত্রে নর্মাল আইভিএফ করা যায় না, ইক্সি করতে হয়। এবার সবাই যেটা প্রশ্ন করেন যে আমার থেকে স্পাম পাওয়ার সম্ভাবনা কতটা, মনে রাখতে হবে কোনো টেস্টই কিন্তু 100% অ্যাকিউরেটলি বলতে পারে না কতটা সম্ভাবনা আছে, একমাত্র টেস্ট যেটা টেসা তার মাধ্যমে আমরা বলতে পারি কত সম্ভাবনা আছে, কিন্তু তার আগে ওই যে বললাম আপনার শারীরিক পরীক্ষা, হরমোন টেস্ট, জেনেটিক টেস্ট, আল্ট্রাসাউন্ড এগুলো কিছু করে দেখতে হবে। এবার যেটা প্রশ্ন, অনেকে বলেন ডাক্তারবাবু আমি টেসা করলাম, কোনো শুক্রাণু পাওয়া গেলে তো খুব ভালো কথা, আমি আইভিএফ করব, আমার ওয়াইফের এগ নিয়ে আমার শুক্রাণু নিয়ে আমি যাতে নিজে বায়োলজিক্যাল ফাদার হতে পারি, যদি শুক্রাণু পাওয়া না যায় কী করা যেতে পারে? শুক্রাণু পাওয়া না গেলে আমরা যেটা প্রেফার ট্রিটমেন্ট বলি সেটা হচ্ছে ডোনার স্পাম, অর্থাৎ অন্য পুরুষের শুক্রাণু ইউজ করা, কিন্তু অনেকেই সেটা অ্যাকসেপ্ট করতে চান না, অথচ আপনার শুক্রাণু পাওয়া যায়নি, তাহলে কি করা যেতে পারে? তাহলে একটা এক্সপেরিমেন্টাল থেরাপি আছে যেটা আমরা সবে শুরু করেছি এখন, মানে বাইরের দেশেও বেশ কিছু জায়গায় হচ্ছে, কিন্তু এটা এখন এক্সপেরিমেন্টাল, আমরা জানি না কতটা হেল্প করতে পারে, কিন্তু যেহেতু মনে রাখতে হবে আপনার শুক্রাণু পাওয়া যায়নি, অন্য কোনো ট্রিটমেন্ট কাজ করবে না, সেই জন্য এই এক্সপেরিমেন্টাল থেরাপি চেষ্টা করা যেতে পারে, যেটা বলে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, অর্থাৎ আপনার ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা বিশেষ ধরনের পদার্থ নেওয়া হলো, তারপর সেটা আপনার অন্ডকোষের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হলো, তারপর 2 থেকে 3 মাস বাদে দেখা হবে যে স্পাম পাওয়া যাচ্ছে কিনা, তাহলে সেই স্পাম আমরা চেক করতে পারি। So what is the treatment of azoospermia? That is, if you don't have any sperm in your semen. As I've said, we have to do trial TESA or TC, that is we have to make cut and collect the semen. If we have to collect the sperms from your testicles. If we find the sperms, we can freeze the sperm.
so that it can be used for ICSI later on when your wife will undergo IVF and we can collect the eggs from her. But sometimes the frozen sperm may not remain very good, so in that case sometimes you may require repeat TESA. People are asking, doctor, what's my chance of sperm retrieval? It depends on various factors, but not a single test can predict whether we will be able to collect sperm successfully from your testicles. So that's why before undergoing TESA, we have to do some tests: physical examination, blood test, hormone test, genetic test, ultrasound, and then we can go for TESA. Now, if the sperms are found in TESA, you can go for IVF using your wife's eggs. But what happens? Many people are asking, what happens, doctor, if you cannot collect sperms from my testicles? What happens? In that case, we offer the preferred treatment that is called donor sperm. That is, we advise to collect sperm from donor, from some other man, and then we use it. But there are many couples, husband and wife, who do not accept the donor sperm. In that case, we have some experimental therapy. It is relatively new therapy called PRP, platelet rich plasma. It's relatively new. We say that it's still in experimental stage, but we don't know how long science will progress in next 2 to 3 years. Maybe in that case it may work. So we counsel the couple that we don't have any other treatment, because we advise you donor sperm, but you don't want to accept the donor sperm. So we can try platelet rich plasma. That is, we collect the blood from your body and process it to collect some special type of material called platelet rich plasma. Then we inject it inside your testicles, and after 3 months we see whether the sperm production has improved or not. Now remember, if you have severe sperm defect, sperm count or motility low, or you are having azoospermia, remember, the problem is not restricted to your genital or reproductive organs. It can have serious consequences. It can affect your health in general. It has been found that men who are suffering from infertility, they are at increased risk of cardiac disease, stroke, high blood pressure, high blood sugar. As I've said, the sperm, that is male factor infertility, that is sperm defect, may be a sign of diabetes. Secondly, these men, particularly who have small testicles, they are at increased risk of cancer in the testicles. So in that case, we advise them self-testicular examination. That is, you should examine your own testicle at least once a month in front of mirror, and if you feel any tumor or any abnormality, please contact your doctor as soon as possible. এবার আমরা যেটা বলবো, যদি আপনার শুক্রাণুর সমস্যা, গুরুতর সমস্যা থাকে, অথবা অ্যাজোস্পার্মিয়া থাকে, অর্থাৎ মেল ফ্যাক্টর প্রবলেম থাকে, তার মানে এই যে সমস্যাটা আপনার, অর্থাৎ আপনার শুধুমাত্র প্রজনন তন্ত্রকে এফেক্ট করছে, এটা কিন্তু আপনার শরীরকেও প্রভাবিত করতে পারে ইন জেনারেল, এবং তার সিরিয়াস কিছু রোগ হতে পারে। যেমন দেখা গেছে যেসব পুরুষদের এই ধরনের শুক্রাণুর গুরুতর সমস্যা থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। একটা তো এক্ষুনি বললাম, অর্থাৎ শুক্রাণুর সমস্যা কিন্তু ডায়াবেটিসের আর্লি সাইন হতে পারে। 2 নাম্বার, এই ধরনের পুরুষদের হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হার্ট ডিজিজ এগুলো হতে পারে। এবং এদের পার্টিকুলারলি যাদের শুক্রাশয়ের সাইজ ছোট, তাদের কিন্তু, এবং যাদের আনডিসেন্ডেড টেস্টিকেল, অর্থাৎ শুক্রাশয় অন্ডকোষের মধ্যে জন্ম থেকে ছিল না, তাদের কিন্তু শুক্রাশয় ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে। সেজন্য এই ধরনের পুরুষদের আমরা যেটা শিখিয়ে দিই সেটা হচ্ছে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, অর্থাৎ নিজের অন্ডকোষ নিজে পরীক্ষা করে দেখুন মাসে একবার করে। যদি মনে হয় যে কোনো লাম্প বা ফোলা কিছু হচ্ছে, টিউমার হচ্ছে বা অ্যাবনর্মালিটি হচ্ছে, তখনই কিন্তু সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ আমরা যেটা বলবো, শুক্রাণুর যদি অস্বাভাবিকতা থাকে, তার মানে এই নয় যে আপনার ডোনার স্পার্ম লাগবে। কিন্তু মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে পারবো না, কিন্তু বাবা হতে সাহায্য করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলেন ওষুধ কেন দিচ্ছেন না, আমি বলি আপনি কি চাইছেন, শুধু ওষুধ দেওয়া স্পার্ম ইমপ্রুভ করা, না প্রেগনেন্সি? কারণ প্রেগনেন্সি চাইলে সেটা কিন্তু সম্ভব নিজের স্পার্ম দিয়ে, কিন্তু ডোনার স্পার্মের দরকার নেই। কিন্তু ওষুধ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় না। আপনারা নিশ্চয়ই আমাদের অনেক সাকসেস স্টোরি দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে, যাতে দেখতে পেয়েছেন যে এই ধরনের ক্ষেত্রে অনেকেই কিন্তু সাকসেসফুলি বাবা হচ্ছে। আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, যারা কলকাতার বাইরে থাকেন তারা স্কাইপে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের স্কাইপ আইডি হলো ইনফার্টিলিটি কলকাতা। ইনফার্টিলিটি আর কলকাতার মধ্যে একটা গ্যাপ আছে। আর আমাদের অ্যাপয়েন্টমেন্টের ফোন নাম্বার হচ্ছে 9831355912। আমাদের ক্লিনিক রয়েছে গড়িয়াতে, ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9088482135। গড়িয়াতে হিন্দুস্থান হেলথ পয়েন্টে, ফোন নাম্বার 03324359999। টালিগঞ্জ RSV হসপিটাল, ফোন নাম্বার 03330013000।
কলেজ স্ট্রিট উপকার নার্সিং হোম, ফোন নাম্বার 03322570165। সোদপুর সাহা পলিক্লিনিক, ফোন নাম্বার 9432316865। তাছাড়া সোমবার শুক্র সকালবেলা গড়িয়া নেউটিয়া মেডিপ্লাসে পাবেন এবং জিনোম ফার্টিলিটি সেন্টারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দ্যাট ইজ ইন এসেন্স, you can become father with your own sperm. There is no need of donor sperm in many cases, but we may not be able to improve your sperm count, but we can definitely help you to become father. Probably you have seen our success stories in these cases where there are sperm problems or azoospermia. Probably you have noticed the success cases in Facebook and YouTube. Many times people are asking, doctor, give me medicine. We say, what do you want? Do you want improved sperm count or pregnancy? Because if you want pregnancy, we can help you. There is no need of donor sperm, because majority of the time we can help you to get pregnant, but we cannot improve the sperm count. Now, if you want to contact us, you can contact us through Skype. Our Skype ID is Infertility Kolkata. There is a gap between infertility and Kolkata. You can book your appointment for us in this phone number 98313559112. Our clinics are situated at Garia, Friends Diagnostic Private Limited, phone number 9088482135. Garia Hindusthan Health Point, phone number 03324359999. Tollygunj RSV Hospital, phone number 03330013000. College Street Upkar Nursing Home, phone number 03322570165. Sodpur Saha Polyclinic, phone number 9432316865. And you can see us in Neutia Mediplus Garia on Monday, Wednesday and Friday after prior appointment in the morning. And you can contact us in Genome Fertility Center, 67 Theatre Road, that is 67 Shakespeare Sharoni, Kolkata. Now we'll discuss about the queries we received in mail, Facebook and YouTube. We try not to reveal your full name because of confidentiality issue. এবারে আমরা মেলে, ফেসবুকে এবং ইউটিউবে আপনারা যা যা আমাদের প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনার পুরোপুরিভাবে পরিচয় না জানানোর, যেন গোপন রাখার জন্য আমরা এর জন্য পুরো নামটা আমরা বলবো না, সংক্ষিপ্ত নাম বলবো। Mr. J. Islam from Dhaka mailed us on 30th January 2020. Said, I am suffering from azoospermia. Recently, semen analysis showed some sperm. That's very good. Blood report LH 6.65, FSH 27, testosterone 2.9. What should you do? If you got some sperm, I say you are lucky. You should try freezing this sperm, because we can do ICSI with this sperm. And because if you have this few sperm, we say try to contact any fertility center as soon as possible, because if your FSH is too high, that means your testicles are not working properly. So today you have got few sperm, but tomorrow you may not get sperm. So try to freeze it and do ICSI, but at the same time, before that you need some investigation, some hormonal evaluation you have done, but genetic testing should be done. Now এবারে মিস্টার আই শেখ লিখেছেন বাংলাদেশ থেকে, 12 জানুয়ারি মেল করেছেন। উনি লিখেছে, বাংলাদেশ থেকে বলছি, আমার অ্যাজোস্পার্মিয়া আছে, বিবাহ হয়েছে 5 বছর, বয়স 30, আপনাকে দেখাতে চাই, কি করলে সাক্ষাৎ পাবো? আমরা আপনাকে বললাম কিভাবে দেখাতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার হলো অ্যাপয়েন্টমেন্টের জন্য 9831355912। In YouTube, M. Ripon has written, discuss with you about my friend, he is having azoospermia. I think we have discussed about in details about azoospermia and you got your reply. এস শুভাশিস লিখেছেন, আমার কোনো শুক্রাণু নেই, 3-4 বার পরীক্ষা করেছি, আর কোনো পরীক্ষা হয়নি, 7 বছর বিবাহিত। এবার বলবো, তাহলে তো বাকি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, শারীরিক পরীক্ষা, ডাক্তারের কাছে যান, কিছু আলট্রাসোনোগ্রাফি বা ব্লাড টেস্ট, হরমোন টেস্ট দরকার, জেনেটিক টেস্ট দরকার, এবং তারপর আমরা টেসা করে দেখতে পারি যে অন্ডকোষের মধ্যে স্পার্ম আছে কিনা। থাকলে যেটা বললাম সেটা ফ্রিজ করে রাখতে পারবে এবং সেটা দিয়ে পরে আমরা IVF করতে পারি, তাতে আপনি নিজে সন্তানের বাবা হতে পারেন। আর যদি মনে করেন যে সেটা করবেন না, তাহলে আপনি ডোনার স্পার্ম ইউজ করতে পারেন, কিন্তু আমরা বলবো সবসময় নিজের সন্তানের বাবা হওয়ার আপনি চেষ্টা করতে পারেন, সেই রাস্তা খোলা আছে। মিস্টার এম ইসলাম ইউটিউবে লিখেছেন, একেবারে শুক্রাণু নেই, অ্যাজোস্পার্মিয়ার কোনো চিকিৎসা আছে কিনা? ওই যে আমরা আলোচনা করলাম, বেশিরভাগ ক্ষেত্রে শুক্রাণু বাড়ানো যায় না, কিন্তু আপনি বাবা হতে পারেন। একমাত্র স্বাভাবিকভাবে শুক্রাণু বাড়ানো যায় যদি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা থাকে, কিন্তু বাকি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে, টেসা করে, IVF করে আপনি বাবা হতে পারেন।
মিস্টার বিএইচ কম, এই নামই লেখা আছে ইউটিউবে, উনি লিখেছেন অ্যাজোস্পার্মিয়ার কি চিকিৎসা, ওই যে আমরা আলোচনা করলাম এক্ষুনি। মিস্টার রিপন লিখেছেন আই উইল কাম ফ্রম বাংলাদেশ, প্লিজ শেয়ার দ্য প্রসেস টু মিট ইউ। আমরা আলোচনা, উই হ্যাভ অলরেডি ডিসকাসড মিস্টার রিপন হাউ টু কন্ট্যাক্ট আস 9831355912 অথবা 9088482135। মিস টি এ সুইটি উনি লিখেছেন স্পার্ম অ্যাবসেন্ট হলে কিভাবে তৈরি করা যায়, তার ট্রিটমেন্ট চাই। ওই যে বললাম অ্যাবসেন্ট থাকলে তৈরি করা যায় না, কিন্তু ভেতর থেকে নেওয়া যেতে পারে টেসা পদ্ধতির মাধ্যমে। একমাত্র তৈরি করা যায় যদি পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম থাকে, তাহলে বাইরে থেকে হরমোন দিয়ে। আর কোনোটাই যদি কাজ না করে, ওই যে বললাম টেস্টিকেল অর্থাৎ অন্ডকোষের মধ্যে পিআরপি ইঞ্জেকশন দিয়ে, যেটা বললাম প্লেটলেট রিচ প্লাজমা ব্লাড থেকে তৈরি করে ইঞ্জেকশন দিয়ে, তার মাধ্যমে চেষ্টা করা যেতে পারে। মিস্টার এস ভট্টাচার্য ইউটিউবে লিখেছেন আমার অলিগো অ্যাসটেনোটেরাটোজুসপার্মিয়া আছে, কী নিলে ভালো হয়। যদি খুব সিভিয়ার অলিগো অ্যাসটেনোটেরাটোজুসপার্মিয়া আছে, আপনি 3 মাসের বেশি ওষুধ নিয়ে থাকেন, তাহলে বলবো ওষুধ নিতে পারেন, কিন্তু ওষুধের উপর নির্ভর করবেন না, কিছু ট্রিটমেন্ট করুন, না হলে কিন্তু এটা থেকে কিন্তু অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ জিরো হয়ে যেতে পারে স্পার্ম কাউন্ট। অর্থাৎ আপনার ওয়াইফের কন্ডিশন, রিপোর্ট, বয়স, এগুলোর উপর ডিপেন্ড করে আইইউআই বা আইভিএফ এরকম কিছু ভাবতে হবে। মিস্টার এমডি মিস্টার জানাত লিখেছেন ইউটিউবে 21 মিলিয়ন স্পার্ম কাউন্ট বেবি হবে কি না। আমরা বলবো যে বেবি হবে কিনা শুধু স্পার্ম কাউন্টের উপর ডিপেন্ড করে না। বা স্পার্ম কাউন্ট যেটা আছে 21 মিলিয়ন, সেটা যদি সত্যি হয় একদম নর্মাল আছে, স্পার্মের মোটিলিটি জানতে হবে, তার সাথে ওয়াইফের ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, বয়স এবং টিউব ঠিক আছে কিনা, ওভারি ঠিক আছে কিনা। এটা স্পার্ম ঠিক আছে তার মানে বেবি হবে, এটা কিন্তু সবসময় বলা যায় না। কাজে এই প্রশ্নটার কিন্তু কোনো মানে হয় না যে এই একটা রিপোর্ট আছে বেবি হবে কিনা, এটার কিন্তু উত্তর দেওয়াটা মুশকিল। Mr. S. Islam wrote in YouTube, please send your phone number, sir. We have already discussed, we have already given, and you can contact us in Skype also. এবারে ফেসবুকে মিস্টার এস বি সুমি উনি লিখেছেন স্যার আমার হাজব্যান্ডের টেস্ট নর্মাল কিন্তু স্পার্ম কাউন্ট নীল এসছে, কেন বলবেন প্লিজ। এটা বুঝলাম না, টেস্ট নর্মাল মানে কি বলতে চাইছেন আপনার টেস্ট নর্মাল, হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট নীল এসছে অর্থাৎ হাজব্যান্ডের অ্যাজোস্পার্মিয়া এসছে। কেন বলা, তো দেখুন পেশেন্টকে না দেখে পরীক্ষা নিরীক্ষা করে বলা সম্ভব নয়, কাজে বলবো পরীক্ষা নিরীক্ষাগুলো করান, যা যা বললাম শারীরিক পরীক্ষা, হরমোনাল পরীক্ষা, আলট্রাসাউন্ড, কিছু ক্ষেত্রে জেনেটিক টেস্ট, এবং সবশেষে ট্রায়াল টেস্ট, এর মাধ্যমে দেখতে হবে কেন স্পার্ম কাউন্ট নীল এসছে। মেসেঞ্জারে 10 জানুয়ারি in Messenger 10th January 2020 Mr. S. Ahmed had written, is it possible to increase sperm count, how is it treated, count 4 million, morphology 50%, motility nil. In most cases it's not possible to improve sperm count. You can try some medicines like antioxidants also, but what you need urgently is to find out the cause by some tests as I have mentioned, and if this is 4 million motility nil, the treatment is ICSI to help you to become father, because we probably will not be able to increase the sperm count but will help you to become the father. Mr. N. A. চাঁদ উনি 13 জানুয়ারি 2020 লিখেছেন প্রোলিস্টেম কিসের ওষুধ স্যার। এটা একটি ওষুধ ইউএসএতে পাওয়া যায়, দাবি করা হচ্ছে যে এটা স্পার্ম কাউন্ট অ্যাজোস্পার্মিয়াতে কাজ করে বাড়াতে পারে, কিন্তু সত্যি কতটা বাড়াতে পারে এখনও কিন্তু কোনো সেরকমভাবে বৈজ্ঞানিক প্রমাণ নেই। 12 January 2020 Mr. R. Sarkar in Messenger asserted, I am suffering from low sperm count. We have already mentioned how low, the treatment depends on it. If mildly low and it's the first time, take medicine as advised by doctor and repeat the test after 3 months. If severe, then have to investigate why it is low and start treatment like IUI or IVF. Mrs. S. Pritha on 12 January 2020 said, I don't understand my sperm count. I am Mrs. P. Roy Chaudhary, age 27, weight 68, husband age dash, age 35. I have PCO, husband sperm count 10 million, marriage 3 years, trying for 9 months. What I can do? I think you should repeat husband's sperm count, and further test depends on it. On E-Nur, he has written on 8 January 2020, আপনার চেম্বার কোথায়, and he has written left testis Sertoli cell only, right testicle test has not been done, any possibility to obtain sperm from right testicle. Remember, if you have Sertoli only syndrome, even in that case, if we do TC, that is we make small cut, because this is the problem with FNAC. FNAC cannot make any comment on whether you have motile sperm or not, and FNAC cannot have facility to freeze your sperm.
So in that case we say that even if Sertoli only syndrome, there is 40%, around 40% chance that we can get some good sperm in your testicle if we make a small cut even in left testis, and of course we have option to explore the right testis, so you should give a try. Mr. T. Tania on 14 January 2020, she has written, is it possible to get pregnant naturally with low sperm motility? My all reports normal, husband report normal except low motility. It's quite possible, but depends on how low it is. If it is severely low, then natural conception, the chance is low. We cannot say negative, absolutely no, but we cannot say it's impossible, but the chance is low, but depends on how low the motility is. মিস্টার জে রহমান লিখেছেন 10ই ডিসেম্বর 2019, আমার সমস্যা অ্যাজোস্পার্মিয়া, বাংলাদেশ থেকে অনেকেই আপনার কাছে গেছে, আপনি কি জেনোমে বসেন? হ্যাঁ, আপনি জেনোমে দেখাতে পারেন বা অন্য ক্লিনিকগুলো যেখানে বললাম সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Mr. S. Paja on 28th January 2020 says, sir, I have pelvic endometriosis, fibroid in uterus, bulky ovary, husband azoospermia, 3 times IUI and 1 times IVF with donor sperm. IVF successful but miscarriage. It's very unfortunate that it was successful but it miscarried. Hopeless, mentally upset. Remember, if you have spent so much of money in IVF, the people who have not undergone IVF will never understand the level of stress, the distress, the depression, the anxiety the patient who are undergoing IVF are going through. But what to do? We should say, don't give up, don't lose hope, because sometimes second try, third try can give you pregnancy. But the problem is that these are costly options. So you can consult us if you think so. Mr. A.K. Sharma on 14 January 2020 लिखेছেন एजोस्पर्मिया का इलाज होता है. We have already said that yes, we treat azoospermia. Mr. A.M.A. Siddiqui has written on 30th January, I am suffering from azoospermia. Any test? Of course, any tests are there and any treatment we have discussed already. Please see the video again if required. Mr. T. Hassan Maiti has written on 30th January 2020, অ্যাজোস্পার্মিয়া কি কোনো মেডিসিন আছে? বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন নেই, কিন্তু আপনার স্পার্ম দিয়ে আপনি বাবা হতে পারেন, যেটা বললাম। মিস্টার এস আহমেদ on 12 January, I am suffering from azoospermia. I think already we have discussed about it. Mr. A. Masufi on 30th January, I am a patient of azoospermia. What can I do? You should immediately contact doctor and do some tests to find out the cause and can consider TESA. Mr. Ripon again on 11 January, I am having azoospermia. He has good that you have now mentioned the report. Volume 0.2 ml, pH alkaline. There are many reports we have sent. LH 2.62, FSH 2.96, testosterone, estradiol ratio is absolutely normal. Wife USG PCO, left varicocele. Remember, in that case, treatment of varicocele will not improve your sperm count. Your volume seems to be low, so we want, maybe you may have something called retrograde ejaculation, so we need to confirm it, and we can collect the semen from your sperm after some genetic test, and that is TESA, and help you to become father. Mr. PMS মিয়াজি উনি লিখেছেন, আমার অ্যাজোস্পার্মিয়া আছে, ডাক্তার পরীক্ষা করেছে, বলেছেন ব্লক বা তৈরি হচ্ছে না। মনে রাখতে হবে যেটা বললাম, অ্যাজোস্পার্মিয়ার কারণ এই দুটোই, হয় ব্লক অথবা তৈরি হচ্ছে না। সমস্যাটা কি জানতে হলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কি করব? পরীক্ষা নিরীক্ষা করা। খুব কম ক্ষেত্রেই আছে যেটা ওষুধ দিয়ে ঠিক করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বললাম টেসা করে আমরা ঠিক করতে পারি। আচ্ছা, এবারে আমরা যেগুলো আজকে ফেসবুক লাইভে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। নাও উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন্স উই রিসিভড ইন ফেসবুক লাইভ। As you have mentioned your name properly in Facebook Live and all the people can see it, so in that case there is no issue of confidentiality. We can discuss your condition by your name because you have mentioned your name. অর্থাৎ এবারে আমরা ফেসবুক লাইভে যা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করবো। যেহেতু আপনারা নিজেরাই নাম লিখে প্রশ্ন করেছেন, এখানে কনফিডেন্সিয়াল ইস্যু খুব একটা আসে না, কাজে সেক্ষেত্রে আমরা আপনাদের নাম নিয়ে আপনাদের সমস্যা আলোচনা করব। মিসেস মানসী মুখার্জি লিখেছে, স্যার ম্যাক্স কতটা কি করে? ডক্টর প্রেসক্রাইব মাই হাবি। আমরা ঠিক বুঝলাম না প্রশ্নটা, আপনি যদি আরেকবার লেখেন ভালো হয়। আফরোজা আহমেদ লিখেছেন, আমার হাজব্যান্ডের টেস্টোস্টেরন লেভেল 4, এতে কি বেবি কনসিভ করব? কি প্রবলেম আছে? আমার পিসিওএস আছে, আমি কি মেটফর্মিন খাবো? মেটফর্মিন খাবেন কিনা ডাক্তারকে জিজ্ঞাসা করে খাবেন, নাহলে কিন্তু সাইড এফেক্ট হতে পারে।
টেস্টোস্টেরন 4 ওই যে বললাম একটা রিপোর্টের উপর বলা যায় না যে কনসিভ হবে কি হবে না, সব দেখতে হবে, হাজব্যান্ড ওয়াইফের সব রিপোর্ট দেখে বলতে হবে কি ট্রিটমেন্ট করা দরকার। ফারিয়া শাহনাজ নিপা লিখেছেন, একটা সার্জারি ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন হয়েছে আমার, এটা কি স্যার কিছু বলবেন? এটা অন্য সমস্যা, ফাইব্রয়েডের জন্য করা হয়, এটা আমরা অন্যদিন আলোচনা করবো, এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। মিস্টার স্বরূপ ঘোষ লিখেছেন, স্যার আমি খুব বিপদে আছি, আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি আপনার সমস্যাটা কি, যদি থাকে দয়া করে মানে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এক্ষুনি ডাক্তারের কাছাকাছি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। স্যার নীলাঞ্জনা লিখেছেন, স্যার আমি আইভিএফ করেছি, ট্রান্সফারের পর পজিটিভ আছে বা কংগ্রাচুলেশন, বাট সেকেন্ড স্ক্যানে হার্টবিট অফ হয়ে গেছে, খুবই দুঃখিত শুনে। এখন আমি সেকেন্ডবার ট্রান্সফার নেব, এবার কি সেম হার্টবিট অফ হয়ে যাওয়ার চান্স আছে? দুজনের ক্রোমোজোমাল টেস্টের রেজাল্ট পজিটিভ আছে মানে আমি বুঝতে পারছি না কি নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে, তার উপর ডিপেন্ড করছে কি করা হবে। আর মনে রাখতে হবে 100 জন যদি প্রেগনেন্ট হন 20 জনের মিসক্যারেজ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বারবার হয় না। সেকেন্ডবার ট্রান্সফারের সময় আমরা কিছু এম্পেরিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ কিছু আন্দাজে ট্রিটমেন্ট যেমন হেপারিন বা অ্যাসপিরিন এগুলো দেওয়ার কথা ভাবতে পারি, সেগুলো সত্যি কতটা কাজ করবে আমরা জানি না, কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে। মিস্টার মুনিয়া হাসান লিখেছে, আপনি কি ভয় কিছুই বুঝি না, আমার মনে হয় আমরা কিন্তু বাংলা ইংরেজি দুটোতেই বলেছি, আমরা সরল ভাষাতেই বলেছি। জে এফ রিপা চৌধুরী লিখেছেন, আমার রাইট টিউব ব্লক, পিসিওএস আছে, পিরিয়ড ইরেগুলার, এমএইচ 4.56, আমি কি ট্রিটমেন্ট করা উচিত? দুঃখিত, আজ আমরা এটা নিয়ে আলোচনা করবো না, কারণ আমরা এমএইচ বা পিসিওএস এগুলো নিয়ে আগে আলোচনা করেছি, টিউব ব্লক নিয়ে আমরা পরে আলোচনা করবো, কারণ আজ আমাদের আলোচনার বিষয় শুধু শুক্রাণুর সমস্যা। মিস্টার এমডি মামুন বিল্লা লিখেছেন, স্যার আমার স্পাম কাউন্ট 0, এফএনএসিতে উভয় টেস্টিসে স্পাম ম্যাচিওর দেখা গেছে, কি করতে পারি? খুব ভালো কথা, স্পাম ম্যাচিওর দেখা গেছে, আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করান, দেরি করবেন না, তাহলে আমরা স্পাম টেস্টিস থেকে স্পাম নিয়ে আইভিএফ করতে পারি, যাতে আপনি নিজেই বাচ্চার বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। আজমল মাহফুজ লিখেছেন, আমি একজন অ্যাজোস্পার্মি, দুবের সিমেন্ট টেস্ট করেছি, এফএসএইচ 21.7, এখন কি টেস্ট করাতে পারি? বাংলাদেশে আপনার সাক্ষাৎ নিতে দেরি হবে। দুঃখিত, আমরা বাংলাদেশে নেই, আমাদের কলকাতায় এসেই দেখাতে হবে। বাকি কি টেস্ট করা হবে ডিপেন্ড করছে আপনার বাকি রিপোর্ট কি আছে, ক্রোমোজোমাল টেস্ট অবশ্যই করাতে হবে, আর আলট্রাসাউন্ড দরকার হতে পারে, তো ফাইনালি টেসা করে দেখতে হবে স্পার্ম আছে কিনা। আর অদ্রিতা বসাক, আমার এন্ডোমেট্রিয়াল পলিপ মেজারিং 1.3 সেন্টিমিটার, এইটাকে হিস্ট্রোস্কোপি ডিএনসি করতেই হবে নাকি কোনো চিকিৎসা আছে? এটা হিস্ট্রোস্কোপি করতে হবে, ডিএনসি নয়, কিন্তু এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। নুসরাত লিসা চৌধুরী লিখেছে, স্যার মাই LH 23, FSH 13.1, আই হ্যাভ পিসিওএস। দুঃখিত, আজ আমরা পিসিওএস নিয়ে আলোচনা করছি না, গত সপ্তাহে করেছিলাম, আপনি আমাদের ভিডিও দেখতে পারেন, আজ আমরা শুধুমাত্র শুক্রাণুর সমস্যা নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য এবং আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, ফেসবুক লাইভে দেখেছেন, এজন্য আমাদের ফেসবুক পেজ লাইক করবেন দয়া করে। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদের মেল করতে পারেন এই ঠিকানায়, drsujoydasgupta@gmail.com, অর্থাৎ drsujoydasgupta@gynaeinfertility.com, এই ঠিকানায়। অর্থাৎ শুক্রাণু যদি অস্বাভাবিক থাকে হতাশ হয়ে পড়বেন না, সামান্য অস্বাভাবিকতা থাকলে ওষুধ খান, 3 মাস পরে রিপিট করুন, কিন্তু বছরের পর বছর ওষুধ খেয়ে লাভ নেই। যদি বারবার অস্বাভাবিক থাকে বা গুরুতর অস্বাভাবিক থাকে ডাক্তারের সাথে কথা বলুন, পরীক্ষা নিরীক্ষা করুন, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের কাজ হয় না, তার স্পাম কাউন্ট বাড়ানো যায় না, কিন্তু আপনি বাবা হতে পারেন আপনার নিজের স্পাম দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে ডোনার স্পার্মের দরকার হয় না, আইইউআই বা আইভিএফ এর মাধ্যমে বাবা হতে পারেন। যদি শুক্রাণু শূন্যতা থাকে, অ্যাজোস্পার্মিয়া থাকে, তাহলে আমরা বলবো এফএনএসির দরকার নেই, পরীক্ষা নিরীক্ষা করান, করে ট্রায়াল টেসা করে দেখুন শুক্রাণু আছে কিনা, তারপর আইভিএফ এর মাধ্যমে অর্থাৎ ইক্সির মাধ্যমে আপনি নিজের সন্তানের বাবা হতে পারেন। অর্থাৎ আমরা স্পাম কাউন্ট বাড়াতে পারবো না, কিন্তু আমরা আপনাকে বাবা হতে সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ and thank you for interacting through mail, the Facebook and YouTube. If you have query, please don't hesitate to mail us to dr.sujoy@gynaeinfertility.com, that is dr.sujoydasgupta@gynaeinfertility.com. You can send mail here. That is, in essence, if you have low sperm count or sperm problem, don't lose hope, don't get depressed, there are treatment. If it is mild problem, take medicine, repeat after 3 months, but don't take medicine year after years. If you have repeated problem in sperm reports, or there is severe problem, you need some test to find out the cause, and then some treatment like IUI or IVF. That is, we may not be able to improve your sperm count, but
definitely we can help you to become biological father. There is no need of donor sperm in most cases. Even if you are having azoospermia, that is no sperm in semen, in that case you can do some test and go for trial TESA, but please don't do FNAC. If sperms are found in trial TESA, you can go for IVF. So that's all. Thank you very much. ধন্যবাদ, ভালো থাকবেন।